একটি সেক্টর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেটা কিন্তু আগামী কয়েক বছরের জন্য বুল রানে থাকতে পারে। ঠিক যেমন পিএসইউ ব্যাংকিং সেক্টরগুলো বুল রানে আছে এবং এক বছরেরও বেশি সময় ধরে বুল রান আছে পিএসইউ ব্যাংকগুলো স্পেশালি, তেমনই কিন্তু এই সেক্টরটা কিন্তু নেক্সট বুল রান শুরু হয়েছে বলে আমার মনে হয়। তার কিছু কার্যকারণ নিয়ে আলোচনা করব, তার কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিসও দেখব, শুধু চার্ট দেখব না, ফান্ডামেন্টাল কারণগুলো বোঝার চেষ্টা করব। এবং তার সাথে সাথে মাল্টি ইয়ার কেন কথা বলছি, যে অনেক বছরের বুল রান হতে পারে, কারণ এই সেক্টরে আগে দেখা গেছে যখন বুল রান এসেছিল তখন সেটা কিন্তু শুধু এক বছর হয়ে থেমে থাকেনি বা কয়েক মাসের জন্য হয়ে থেমে থাকেনি, মাল্টি ইয়ার বুল রান কিন্তু এই সেক্টরটা দিয়েছে। তো আজকের ভিডিওতে সেটা নিয়েই ডিসকাস করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর যারা সুইং ট্রেডিং আমার সাথে থেকে শিখতে চান প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি, তাদের জন্যে আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন। আমার চ্যানেল ভিজিট করলেই এখানে আপনি আমার চ্যানেলটার নাম লিখলেন বা চ্যানেলটা ক্লিক করলেন, তাহলেই দেখবেন এখানে জয়েন বাটন পেয়ে গেছেন। এখন জয়েন বাটন এসে গেছে, এই জয়েন বাটন ক্লিক করলেই এসটি সুইং চ্যাম্প এই নামে আমার সুইং ট্রেডিংয়ের ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। জয়েন বাটন ক্লিক করলেই ওই ব্যাচের একটা ইন্ট্রোডাকশন ভিডিও আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যে কি কি থাকছে ওই ব্যাচে বা ওই এই সাবস্ক্রিপশন বেসিসে যে ইউটিউব মেম্বারশিপের মাধ্যমে এই কোর্সটা, এর মধ্যে কি কি থাকছে তার ডিটেলস ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন এই জয়েন বাটন ক্লিক করলে। এই ভিডিওর নিচেই থাকবে, বা আমার চ্যানেলে ভিজিট করে জয়েন বাটনটা ক্লিক করে নেবেন, ঠিক আছে? তারপর যদি ভালো লাগে তাহলে যদি ভালো লাগে তাহলে এনরোল করে নেবেন এর মাধ্যমে। ওকে, এটা বলা থাকলো এসটি সুইং চ্যাম্প, এইটা ব্যাচের নাম। বুঝতেই পাচ্ছেন, নামে একটু সুইং ট্রেডিং নিয়ে আলোচনা বেশি হবে, মানে স্টক নিয়ে বেশি আলোচনা হবে। অপশান যে একদম থাকবে না তা নয়, কিন্তু খুব স্ট্র্যাটেজিক ওয়েতে অপশান ট্রেডিংটা থাকবে, কিন্তু মেইনলি ফোকাস করা থাকবে স্টকের প্রতি, সুইং ট্রেডিংয়ের প্রতি, ইনভেস্টমেন্টের প্রতি, যেটা কিনা যারা অফিস গোয়ার্স বা যারা ব্যবসা বাণিজ্য করেন মার্কেটে 100% টাইম দিতে পারেন না, তাদের জন্য কিন্তু এই কোর্সটা সাজানো হয়েছে। আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন এবার ভিডিওতে ফেরা যাক। যে যে সেক্টরটা হয়তো অনেকে এখন গেস করে নিয়েছেন যেহেতু ওপেনই ছিল, সেটা হচ্ছে নিফটি ফার্মা। নিফটি ফার্মার এটা উইকলি চার্ট আমি আপনাদের সামনে ওপেন করেছি। এই যে রানটা শুরু হয়েছে, এই রানটা কিন্তু অনেক সপ্তাহ ধরেই চলছে, গুটি গুটি পায়ে প্রায় 2-3 সপ্তাহ ধরে চলছে, 2-3 মাস ধরে এই ট্রেন্ডটা চলছে। আমি যদি এইখান থেকে এইখানে নিই, এইটুকুনি জায়গাটা যদি নিই, ঠিক আছে? সুতরাং একটু মানি ফ্লো এই সেক্টরে হচ্ছে বলে দেখা যাচ্ছে যে মানি ফ্লোটা হচ্ছে। কেন, আমি আপনি বাই করাতে তো একটা সেক্টর এরকমভাবে বাড়ে না, সুতরাং মানি ফ্লো হচ্ছে। এইবার যদি আমি একটু জুম আউট করি চার্টকে বা একটু মান্থলি চার্টে চলে যাই, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। কিভাবে ক্লিয়ার হবে? মান্থলি চার্টে যদি আসি, আমি এটা ফার্মা ইন্ডেক্সের মান্থলি চার্ট আমি আপনাদের সামনে ওপেন করেছি, মানে নিফটি ফার্মা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা যদি দেখেন এইখান থেকে এইখানে পর্যন্ত, এই 2009 থেকে আসলে শুরু হয়েছিল, তো এই ডেটাটা নেই 2008-এর পর থেকে, মানে রিসেশনটা হয়ে গেল তারপর থেকে 2009-10 থেকে এই যে একটা বুল রান কিন্তু এই সেক্টরে চলেছিল, যেটা 2014-2015 পর্যন্ত কিন্তু স্থায়ী হয়েছিল। তার মানে কি মাল্টি ইয়ার বুল রান। 2009 বা 2010 থেকে যদি এটা দেখেন, তাহলে প্রায় 5 বছরের বুল রান চলেছিল এই সেক্টরে। প্রায় 5 বছরের বুল রান। এবং যদি দেখেন এই বুল রানে কতটা হয়েছিল, এখানে যদিও পুরনো ডেটা নেই, তাও আমি এখান থেকেই যদি ধরি, এখান থেকে যদি ধরে একটা ইন্ডেক্স আপনার 200%-এর মতো রিটার্ন দিয়েছিল, যদিও এটা অনেক কম, মানে আগের ফেব্রুয়ারি
এখানে 11 থেকে ডেটা আছে, তার আগের ডেটাটা নেই। যদি সেটাও দেখা যেত তাহলে দেখবেন যে অনেক পার্সেন্ট রিটার্ন দিয়েছে। কয়েকটা স্টক তো প্রায় 4 গুণ 5 গুণ 6 গুণ এর মধ্যে হয়ে গেছিল। অনেক ফার্মাসিউটিক্যালের নাম আছে, লুপিন তার মধ্যে ওয়ান অফ দ্য কোম্পানি, যার নিয়ে আমাদের শ্রদ্ধেয় রাকেশ ঝুনঝুনওয়ালাজির প্রচুর কথা আসে। সেই লুপিন স্টকটা এর মধ্যে বুল রানে ভালো রকম পার্টিসিপেট করেছিল। তাছাড়া আরও অনেক স্টক আছে। সান ফার্মা তো ছেড়েই দিলাম, ওটা তো সেক্টর লিডার, কিন্তু এরকম কিন্তু ভালো মাল্টি ইয়ার একটা বুল রান দেখা গেছিল। তারপর যা হয়, বুল রানের পর একটা মাল্টি ইয়ার বুল রান চলার পর সেক্টরটা থেমে গেছিল, একদম নিচে নেমে এসেছিল, এবং সেই কোভিড পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা চলেছিল। যেই কোভিডটা শেষ হয়ে গেল তারপর থেকে কিন্তু একটা বুল রান শুরু হয়, একটু দাঁড়িয়ে যায়, তারপর কিন্তু এই ফেজটায় দেখুন, এই ফেজটা একটু দাঁড়িয়ে যায় 2022 এই নাগাদ একটু দাঁড়িয়ে যায় সেক্টরটা, তারপর কিন্তু আবার উপরের দিকে বাড়ার দিকে নজর দেয়। সুতরাং এইখান থেকে যে ব্রেকআউটটা আসে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। তাই দেখুন জাস্ট 4 মাসই হয়েছে, তাই আমি আপনাদের সাথে কথা বলার সময় বললাম 3-4 মাস থেকে কিন্তু ক্লিয়ারলি ব্রেকআউটটা এসেছে, যেটা একদম লাইফ হাইয়ের উপরে ট্রেড করছে ইন্ডেক্স, এবং বুল রান শুরু হয়েছে। কারণ লাইফ হাইয়ের উপরে গেলে জানেন যে থিওরিটিক্যালি একটা বুল রানের স্টার্ট হয়। এবার কি হবে, হয়তো 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 এরকম ভাবে এখান থেকে একটা ব্রেকআউট দিল, তারপর হয়তো আবার একটু দাঁড়ালো, একটু রিট্রেস হলো, আবার বাড়লো। এরকম ভাবেই তো ইন্ডেক্স বাড়ে। যেমন এখানে যেমন হয়েছিল, দেখুন এখানে বেড়েছিল, একটু নেমেছিল, একটু বেড়েছিল, আবার একটু নেমেছিল, আবার বেড়েছিল, আবার একটু কনসলিডেট করেছিল, আবার বেড়েছিল। এরকমই হবে, কনসলিডেশন করবে, বাড়বে, এই জিনিসটা থাকবে। কিন্তু এই জায়গাগুলোতে একটু নজর দেওয়ার সময় এসেছে বলে আমার মনে হয়। কারণ একবার যখন শুরু হয় এটা কিন্তু কয়েক বছর স্থায়ী হয়। হ্যাঁ, কয়েক বছর স্থায়ী হয়, 1 বছরে শেষ হয়ে যায় না। সুতরাং এই ব্রেকআউট দেওয়ার পর, বা এই লেভেলের, এই দুটো লেভেল থেকে যখন ব্রেকআউট দিয়েছে, সেটা কিন্তু এই দিকেই দিয়েছে, মানে বেশি দূরে নয় ব্রেকআউট, জাস্ট 4 মাস আগের, 5 মাস আগের ব্রেকআউট। সুতরাং জিনিসটা যে এখনই মানে কালকেই শেষ হয়ে যাবে ফার্মার র্যালিটা, সেটা মনে হয় না। হ্যাঁ, কিছুটা হয়তো 4 মাস ধরে বেড়েছে, একটু সাইডওয়েজ হয়ে গেল, একটু দাঁড়ালো, ঠিক আছে, কিন্তু যেতে পারে। তাই জন্য পিওরলি ইনভেস্টমেন্ট পারপাসে বলছি, ইনভেস্টমেন্ট বা আপনার মিডিয়াম টার্ম ট্রেডিং, 2 বছর 3 বছর বা যতদিন এই বুল র্যালিটা চলে, সেই ধরনের কথাগুলো নিয়ে আলোচনা করছি। এই নয় যে খুব শর্ট টার্মের কথা এখানে বলা হচ্ছে, তা কিন্তু নয়। এবার একটা জিনিস মনে রাখবেন, যখনই এই ফার্মা সেক্টরে হয়, আমি দুটো সেক্টর নিয়ে বলবো বলেছি, আরেকটা সেক্টর নিয়ে বলি, তারপর আমি আপনাদের স্টকে আসবো, বা ঠিক আছে, যাতে আপনারা গুলিয়ে না ফেলেন, তাই জন্য ফার্মা সেক্টরটাকেই আগে শেষ করে নিন, তারপর সেকেন্ড সেক্টরে আসবো। ফার্মা সেক্টরে এইটার কারণ কি? 2015 পর্যন্ত গেল, তারপর নিচে নামলো, আবার এখন উঠছে, এটার কারণ কি? একটু কারণটা বুঝতে হবে, না হলে না আমরা বুঝি না ব্যাপারটা। তার জন্যে তার লিডার সান ফার্মা। ধরুন সান ফার্মা নিয়ে একটু অ্যানালিসিস করি। সান ফার্মার চার্টটা আগে দেখে নিই। সান ফার্মার যদি মান্থলি চার্টে যাই, ঠিক সেম জিনিসটাই আছে। এইখানে একটু বেশি চার্ট আছে 2007 ফাত থেকে। চলুন এইখান থেকে একটু দেখি, এই যে বুল রানটা দেখতে পেয়েছেন, 2008-এর এই যে রিসেশনটা এলো, তারপর থেকেও যে বাড়াটা শুরু হলো, এইখান থেকে আমি ধরি যদি 2009 থেকে, শুধু সান ফার্মার বাড়াটা দেখুন 890% দেখতে পাচ্ছেন। এই জন্য ইন্ডেক্স 200% দিয়েছে, কিন্তু ইন্ডেক্সের ডেটাটা 2011 থেকে আছে, 2009-8 থেকে নেই। তাই জন্য আমি খুঁজছিলাম। সান ফার্মা দেখে বোঝা গেল, সান ফার্মার মতো একটা লার্জ ক্যাপ কোম্পানি, হ্যাঁ সেদিনকেও সে ওষুধের কোম্পানিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লার্জ ক্যাপই ছিল সান ফার্মা। তো সান ফার্মা 890% রিটার্ন দিয়েছে, 8 গুণ হয়েছে এই সময়। মানে ওই সময়টা না একটা মানে ইন্ডিয়ান ফার্মা সেক্টরের একটা কি বলে ঐতিহাসিক সময়, বা একটা গোল্ডেন টাইম বলা যায় না, সেইটা চলছিল। মানে বিদেশে সব এপিআইগুলো অ্যাপ্রুভড হচ্ছিল, বিদেশে সাপ্লাই করছিল, হঠাৎ করে একটা বুম এসেছিল, সব ইউএস বেস। মানে ইন্ডিয়ার বিজনেস তেমন নয়, বাইরের যে বিজনেসগুলো সেগুলো হচ্ছিল, ডলারে টাকাটা আসছিল, মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিজনেস সেটা হচ্ছিল, প্রচুর ব্যাপার। এবং প্রচুর, মানে আপনি যদি মিউচুয়াল ফান্ডগুলোর হোল্ডিংয়ে দেখতেন,
টপ 3টে টপ বা টপ 5-এর মধ্যে ফার্মা আপনার থাকবেই থাকবে, এরকম হয়ে গেছিল। দেখতেই পাচ্ছেন সান ফার্মা একটা লার্জ ক্যাপ 8 গুণ হয়ে গেছে, তাহলে অন্যগুলো কি পরিমাণ হয়েছে, মিড ক্যাপ স্মল ক্যাপগুলো ভাবুন। ঠিক আছে, আবার কি সেই রকম আসতে চলেছে? আমার মনে হয় না যে ওই গোল্ডেন সময়ের মতো আসছে। তবে হ্যাঁ, হয়তো বুল মার্কেটের যদি রিপিট হয় তাহলে 8 গুণ না হলেও কিছু তো পরিমাণ একটু বাড়বে বলে আমার মনে হয়, তাই না? আচ্ছা, তারপর দেখুন, তারপর দাঁড়িয়ে গেছিল, কোনো কিছু করেনি এই যে এই ফেসটা, তারপর কিন্তু আবার বেড়ে এই এখন আমি যদি একদম হাইটাকে নিই তাহলে দেখুন আমাদের খুব যে দেরি হয়েছে তা নয়, জাস্ট এইখানে এই সুইং হাইটাকে যদি আমরা নিই, এখন কিন্তু এই ব্রেকআউট দিয়েছে, আবার একটু নিশ্চয়ই সাস্টেন করবে, আবার একটু নিচের দিকে আসবে, রিট্রেস করবে, আবার হয়তো বাড়বে, কিন্তু এই জাস্ট 2-3 মাস হলো এই ব্রেকআউটটা যে দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে একটু দেখে রাখতে হবে। তো ব্রেকআউট দেওয়ার কারণটা কি, চলুন একটু কারণ অনুসন্ধানে নামি। আমি একটু কোয়ার্টারলি না, একটু ইয়ারলি প্রফিটে যাব। এই যে যখন বুলরানগুলো চলছিল 2012 থেকে 2015, আপনি যদি প্রফিটটা দেখেন, এই দেখুন 3300, 4300, 4500, 6400, 3300 থেকে 6400, মানে ডবল হয়ে গেল প্রফিট একটা লার্জ ক্যাপের 2 বছরের মধ্যে। 2-3 বছরে প্রফিট ডবল করে ফেলছে, ভাবতে পারছেন? তাহলে তো স্টক 8 গুণ হবেই 2007 থেকে, তাও তো সেসব তো হবেই, জানা কথা। দেখা যাচ্ছে তারপর কি হলো, 2015-র পর থেকে কিন্তু একটু পতন শুরু হলো। 2015 এইসব কেন দেখুন, তারপর কিন্তু 2016 একটু ফ্ল্যাট, তারপরে আর গ্রোথটা কিন্তু নেই, আপনারা যদি দেখতে পারেন। এই যে তারপর কিন্তু এটা 2015, তারপর কিন্তু আর গ্রোথটা তেমন নেই। এটা 2016টা কিন্তু ফ্ল্যাট হয়ে গেল, একদম ফ্ল্যাট, ঠিক আছে। তারপর দেখুন, তারপর একটু বাড়লো, খুব ভালো, কিন্তু সেটাও না, তারপরের থেকেই বাজার একদম 9,000-এর প্রফিট চলে গেল 3,400-তে, যেটা এইখানে 2011-র প্রফিটে চলে গেল। তার মানে বুঝতে পারছেন, চার্টে যে আসছে আসলে সেটা ফান্ডামেন্টালের জন্যই চার্টে ওই কনসলিডেশন বা নিচের দিকে যাওয়ার ফেসটা হচ্ছে, কারণ প্রফিট তৈরি করতে পারছে না। এইখানে যখন একটা বুম এসেছিল, সেই বুমটা আর নেই, কারণ ব্যবসাটা অনেকে ধরে ফেলেছে, এপিআই এর বিজনেসে অনেক প্লেয়াররা নেমে গেছে, অনেক কার্যকারণ থাকতে পারে, হ্যাঁ, সেই কারণ নিয়ে তো আলোচনা করছি না, কিন্তু প্রফিটটা কিন্তু কমেছে, 3,800 এরকমই নেমে গেছে, 5,000, মানে একটু একটু ইরাটিক হচ্ছে, মানে তেমন ভাবে আর হচ্ছে না। তাও দেখুন এই যে টপে 6,400 করেছিল, সেটা কিন্তু এখনো মানে তখনও ফিরে আসেনি। তারপর 2,799, এগুলো কোভিডের সময় টময় আমার মনে হয়, হ্যাঁ, কোভিডের পরে 2021-এ আবার একটু বাড়তে শুরু করলো, এবং বাজার আগে থেকে বুঝে যায় যে ব্যবসা কেমন চলছে। তারপর দেখুন 4,481 একটু বাড়ার চেষ্টা হলো, এখান থেকে প্রায় ডবল হয়ে গেল, 2,700 থেকে 4,400, মানে প্রায় 80%, 70%-এর মতো ইনক্রিজ। এবার একটু বাড়ছে, 4,000 থেকে 9,000, ডাবল হয়ে গেল আপনার কখন প্রফিট, 2022 থেকে 2023। এবার বোঝা যাচ্ছে কেন রিরেটিং হয়ে আস্তে আস্তে ও লাইফ হাইকে ক্রস করেছে এই 2023-এর দিক থেকে, 2023-এর শেষের দিক থেকে, কেন এবার বোঝা গেল। আগের বছরের থেকে প্রফিট দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং 9,400টা মানে আগের যে বুলরানের যে হাই ছিল সেটাও ব্রেক করে দিয়েছে, মানে প্রফিটের চার্টটাও যদি আঁকি তাহলেও সেটা লাইফ হাই ব্রেক করেছে, তাই না? আর দেখুন এখন তো টিটিএম বেসিসে, মানে টিল ডেট 10,500 প্রফিট চলছে, মানে ওই ফ্ল্যাট বলতে পারেন, বা একটু বাড়ার দিকে, এই নয়। তো এই থেকে বোঝা যায় যে প্রফিট বাড়ছে, এবং শুধু প্রফিট বাড়ছে না, অপারেটিং প্রফিট মার্জিনও বাড়ছে। তখন দেখুন, তখন যখন বুলরান চলছিল গোল্ডেন, তখন প্রফিট মার্জিন কত চলছিল, 37, 43, 44, তারপর কিন্তু পতনের সময় হয় 29, 30, 21-এ নেমে যায়, 21, 20, 21-এ নেমে গেছিল এর অপারেটিং প্রফিট মার্জিন। একটা মার্জিন কাকে বলে একটু ফাঁকে বলে নিই, ভিডিওটা বড় হলে ক্ষমা করবেন, কারণ একটু বোঝাতে হয় ব্যাপারটা। একটা কোম্পানির মার্জিন কখন বেশি থাকে, মার্জিন বেশি থাকা মানে আপনার ওই সেক্টরে আপনার আধিপত্য আছে, বা যে বিজনেসটা আপনি করছেন তাতে আধিপত্য আছে, মানে আপনি মার্জিনে ভালো করে বিক্রি করতে পারছেন, মানে আপনাকে দাম কমাতে হচ্ছে না, আপনার যে র মেটেরিয়ালের কস্ট বা আপনার কস্ট প্রোডাকশনের যে কস্ট, তার থেকে বেশি মার্জিনে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন, এবং কাস্টমার আপনার থেকে কিনছেও বেশি মার্জিনে। তার মানে আপনার যে দবদবা বজায় আছে, মানে আপনার আধিপত্যটা বজায় আছে, এটাই দেখায়। আর মার্জিন কমছে মানে দেখা যায় যে না, আপনি কম দামে বিক্রি করার চেষ্টা করছেন যাতে সেলটা বেশি হয়, বাবা আমার এই হয়, এটা কোম্পানির একটু উইকনেস প্রকাশ পায়। তাই জন্যই মার্জিন যত
বেশি হবে, একটা আনাপ সানাপ মানে প্রচুর বেশি সেটা হয় না কখনোই, সেটা সাস্টেনেবল হয় না। তবে মোটামুটি একটা বিজনেস, একটা মার্জিন ভালো। তো দেখুন, যেটা 40-37 এরকম ছিল সেটা 20-তে নেমে এসেছিল, আবার কিন্তু এখন বাড়ছে, 25, 27, 27, 27, 27-এ মোটামুটি ফিক্স রেখেছে। হয়তো 30-এও কয়েকদিন বাদে পৌঁছে যাবে, কয়েক কোয়ার্টার বাদে। সরি। তো এটার উপর একটু আমাদের ফোকাস করতে হবে, যে মার্জিনটাও এখন একটু বাড়ছে, এই জিনিসগুলো কিন্তু আছে। তো যাই হোক, কোম্পানির এরকম কোম্পানি ফিরে আসছে বলে, আচ্ছা যেগুলো বলছিলাম প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট, নেট প্রফিট, যেটা প্রফিট আফটার ট্যাক্স, সেটাও ওরকম সিমিলারই ব্যাপারগুলো আছে। তো এই যে ব্যাপারগুলো চলছে, এ থেকে বোঝা যায় যে একটা মানে উত্থান হলো, এই যে একটা উত্থান হলো, তারপর আবার পতন, তারপর আবার এখন উত্থানের পথে আছে। এবার নেক্সট যে সেক্টরের কথা বলবো, সেই সেক্টরটা কিন্তু এখনো সেই অর্থে বুলরান আসেনি। আগে থেকে আপনাদের একটু অবহিত করে দিচ্ছি, ব্যাস জাস্ট একটু অবহিত করে দিচ্ছি। সাধারণত ফার্মা সেক্টরে যখন এরকম বুম চলে এবং সেটা যদি সাস্টেনেবল হয়, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, সেটা যদি সাস্টেনেবল হয়, সাস্টেনেবল মানে বোঝেন, সেটা যদি ঠিকঠাক গ্রোথের একটা ব্যাপার হয়, এই নয় যে একটু ওই আতশবাজির মতো ফুস করে উঠে এক দু কোয়ার্টার ভালো হলো তারপর ব্যবসা নেমে গেল, সেটা নয়। যদি এটা সাস্টেনেবল হয়, তাহলে কিন্তু এই ফার্মা সেক্টরের সাথে কেমিক্যাল সেক্টরটাও কিন্তু বাড়তে দেখা যায়, কারণ কেমিক্যাল সেক্টর আর ফার্মা সেক্টরটা একটু কিছুটা পরিমাণে একে অপরের সাথে একটু হলেও জড়িত থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো তার কিন্তু একটু ইন্ডিকেশনও যে দেখা যাচ্ছে না তা নয়। আমি যদি আপনার দীপক নাইট্রাইট স্টকটাকে একটু অ্যানালিসিসের জন্য নিই, সেক্টরের, কেমিক্যালের তো সেই অর্থে কোনো ইন্ডেক্সের ব্যাপার নেই, কিন্তু আমি যদি দীপক নাইট্রাইটটাকে একটা মানদণ্ড ধরে একটু এগোই, এর মধ্যে লক্ষ্মী অর্গানিক আছে, অনেক কেমন কেমিক্যাল স্টক প্রচুর আছে, নাম নিতে গেলে প্রচুর থাকবে, আপনারা অনেক ভালো জানেন, কিন্তু একটা স্টক নিয়ে তো একটু অ্যানালিসিস করতে হয়, তাই জন্য একটু করব। তো সেইখানে দেখুন, এইখান থেকে বারবারন্তটা হয়েছিল, কখন থেকে হয়েছিল, 2019 এইসব থেকে, মানে কোভিড বা কোভিডের পরবর্তী সময় থেকে একটা উঠেছিল, তারপর কিন্তু এরকম এরকম সাইডওয়েজ হয়ে গেছে। সাইডওয়েজ যে হয়েছে তার মধ্যে একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মান্থলি চার্টেও দেখবেন ও কিন্তু হাইয়ার লো তৈরি করছে। এখানে দেখুন, এই লোটা হলো, তারপর এই লোটা হলো, তারপর এই লোটা হলো, যদি দেখেন একটু একটু যেন হাইয়ার লো, বেসটা একটু উপরের দিকে যাচ্ছে। এবার হয়তো নেক্সট লোটা হয়তো এখানে হতে পারে, তারপরে আবার একটু ব্রেকআউট দিলে আবার একটু এখানে লো হতে পারে, তারপর আলটিমেটলি হয়তো এখান থেকে ব্রেকআউটটা দিতে পারে। যখন ব্রেকআউটটা দেবে তখন কি করতে হবে আপনাদের জানা আছে, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, আপনারা চার্ট প্যাটার্ন জানেন, সেই চার্ট প্যাটার্ন অনুযায়ী যা ডিসিশন নিজে অ্যানালিসিস করে নেবেন সেটা নেবেন। শুধু এই সেক্টরটা চিনিয়ে রাখলাম, যখন দীপক নাইট্রাইট এরকম ব্রেকআউটে যাবে তার আগে পরে দেখবেন অনেক অন্য কেমিক্যাল সেক্টরের অন্য অনেক স্টকই এরকম প্যাটার্ন করে যাচ্ছে, বুঝে যাবেন আশা করি, মানে ওটার জন্য বলে দিতে হবে না, কিন্তু জাস্ট চিনিয়ে রাখার জন্য, এরকম কিন্তু হায়ার হাই ও প্যাটার্ন তৈরি করে একটু যাচ্ছে এবং হায়ার লো তৈরি করছে, হায়ার হাইও তৈরি করছে। দেখুন এইখানে একটু করেছিল, এই যদিও এই হাই আর এই হাই সেম, কিন্তু এই হাইটা একটু উপরে হয়েছে, এই হাইটা এবার যদি নিচে আরো বেশিও না নামে একটা হাইয়ার লো তৈরি করে, তাহলে কিন্তু এই প্যাটার্নটার কনফার্মেশন হবে, এবং তারপরে যদি আবার একটা হাইয়ার হাই তৈরি করে, যে আমি ড্রয়িংটা করে দিয়েছি, এইটা যদি হয় তাহলে কিন্তু খুব সুন্দর হতে চলেছে। অনেক দিন, প্রায় 2 বছর 2.5 বছর ধরে কেমিক্যাল সেক্টরের স্টকগুলো কনসলিডেট করেছে, এবং করাও উচিত, কারণ এখান থেকে প্রায় 8-10 গুণ হয়ে গেছিল এক একটা স্টক। তো সেক্ষেত্রে একটু মানে 2 বছর 3 বছর দাঁড়িয়ে থাকাটা সেই অর্থে তেমন কিছুই নয়, তেমন কিছুই নয়। তো সেক্ষেত্রে এবার কিন্তু এই সেক্টরের দিকে একটু নজর আপনারা রাখবেন, আমি নিজেও রাখবো, আপনারাও রাখবেন, জাস্ট একটু আমার তো নিজের নজর আছে বলেই আপনাদের একটু চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু ওয়াচ লিস্টে রেখে মাঝে মাঝে দেখবেন, মান্থলি একবার অ্যাটলিস্ট দেখবেন, একটু বড় টাইম ফ্রেমে দেখুন। একটা যখন ব্রেকআউট হয় কোনো একটা সেক্টরের, তখন সেটা মান্থলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে সেটা অনেক দিন ধরে চলে বা অনেক মাস ধরে চলে। এই নয় যে ব্রেকআউট হলো বা একটা পুরো সেক্টরে বুলরান এলো এবং 2 মাসের জন্য সেই বুলরানটা থাকলো, তা নয়। আপনি পিএসইউ ব্যাংকের বুলরানগুলো দেখছেন, নভেম্বর 2022-এ আপনাদের চিনিয়ে দেওয়া হয়েছিল এই চ্যানেলেই, নভেম্বর 2022-এ ক্যানারা ব্যাংকের চার্ট দেখিয়ে, ক্যানারা ব্যাংক দিয়ে, সেটা এখন কি চলছে, প্রায় 1.5 বছর হয়ে গেল চলছে র্যালিটা।
তো সেটা একটু মনে রাখবেন। আর আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই যে পিএসইউ ব্যাংকের র্যালিটা যে নভেম্বর 2022-এ চেনানো হয়েছিল আপনাদের মনে আছে কিনা, একটু লিখবেন যে হ্যাঁ পিএসইউ ব্যাংকের আপনার চিনিয়ে দেওয়াটা মনে আছে 2022-এ, সেগুলো একটু বলবেন। তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আপনারা ফলো করেন, তাহলে আমি আরও নতুন নতুন এই ধরনের অ্যানালিসিসগুলো আরও বেশি ভিডিও আনার চেষ্টা করব। তো এই কেমিক্যাল সেক্টরের দিকে কিন্তু একটু আমাদের নজর রাখতে হবে। তাহলে এবার সঞ্জয়, তাহলে তো ভালো, কেমিক্যাল সেক্টরের কি স্টকটাও কি ওরকম যেমন সানফার্মার যেমন মানে ফান্ডামেন্টাল প্রফিটগুলো বাড়ছিল, তেমন কি দীপক নাইট্রাইটেরও হচ্ছে? চলুন একটু ফান্ডামেন্টালটাও দেখি কি অবস্থায় হয়ে আছে এখনো। চলুন একটু নিচে কুইকলি একটু প্রফিটে চলে আসবো। এই যে ইয়ারলি প্রফিটের জায়গায় এসেছি, নেট প্রফিটে আসি। 2015 থেকে এখানে 2015 থেকে দেখছেন 53, 63, 96 ডবল হয়ে গেল, তারপর 80, তারপর 174, 611। এই যে 2019 থেকে তো মুভমেন্টটা এসেছে, দীপক নাইট্রাইটের মুভমেন্টটা কবে থেকে এসেছে? এই যে 2019 থেকে, 2019 এইসব জায়গা থেকে দেখতে পাচ্ছেন। এই যে 19 থেকে কেন এলো? এই যে 19 থেকে প্রফিটটা দেখুন কেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার প্রফিটটা দেখতেই পাচ্ছেন, নেট প্রফিট 174, 611। প্রফিট যদি 5 গুণ হয়, 4 গুণ হয়, তাহলে স্টকের প্রাইস তো 6 গুণ 7 গুণ হবেই এক বছর, এটা তো বোঝাই যায়। 174-এর প্রফিট হয়ে গেছে 1076, মানে কত গুণ হয়ে গেছে। তো এত গুণ হলে স্টকের প্রাইসও বাড়বে। যাই হোক, মার্চ 2022 এইবার আবার দেখুন একটু ডাউন দিকে গেছে, 852 দেখছেন, এবার একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তারপর এই ভার্সেসে 791। সুতরাং এখনো প্রফিট ফিগার বলছে না যে এখনই বুল রান আসবে। হয়তো এটা হতে আরো 1 বছর বা 6 মাসও একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আরো 3-4 কোয়ার্টার দেখাতে পারে। কিন্তু এই ব্যাপারটা লাগবে যখনই এই প্রফিট ফিগারগুলো আবার ওই সানফার্মার মতো একটু বাড়তে শুরু করছে, দেখবেন চার্টেও চলে আসবে, দেখবেন চার্টেও ব্রেকআউট দিয়ে তখন বসে আছে। সুতরাং চার্ট যেমন দেখা উচিত, তেমন একটু ফান্ডামেন্টালটাও আমি ছুঁয়ে গেলাম। সেই দিকে নজর না রাখলেও আমার নজর থাকবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন। এরকম অ্যালার্টের ব্যাপার হলে আমি নিজে এসে আপনাদের অ্যালার্ট করে দেবো, চিন্তা করবেন না। ঠিক আছে, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখে একটু ফলো করুন, ব্যাস, দ্যাটস ইট। মানে একটু নিজে অ্যানালিসিসের পারপাসে ফলো করতে বলছি, ব্যাস, অ্যানালিসিস পারপাসে, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়। তো এই কেমিক্যাল সেক্টর এবং তার স্টকগুলোর উপর কিন্তু একটু নজর আপনাদের রাখতে হবে। যখন কেমিক্যাল সেক্টর নিয়েই কথা হলো, তখন এশিয়ান পেন্টস নিয়ে একটু কথা বলে নিই, কেন রঙের ব্যাপারটা থাকে। যদিও দীপক নাইট্রাইটের ব্যবসা আর এশিয়ান পেন্টসের ব্যবসা সম্পূর্ণ আলাদা, কারোর সাথে কারোর সম্পর্ক নেই, তবুও একটু বলি। স্টকটাও দীপক নাইট্রাইটের মতো সাইডওয়েজ আছে। যখন এরকম জায়গা থেকেও ব্রেকআউট দেবে তখন একটু ভালো হবে। কিন্তু স্টকটার একটা জিনিস আছে, দেখুন, এই যে 200 ইএমএ উইকলি চার্টে 200 ইএমএ লাস্টও ছুঁয়েছিল 2008-09, যখন ওই রিসেশনের সময়টা হয়েছিল। তারপর থেকে কিন্তু স্টকটা কাছে এসেছে, কিন্তু সেই অর্থে ভাঙেনি বা ছোঁয়নি। উইকলি চার্টে 200 ডেজ ইএমএ বা 200 ইএমএ কে কিন্তু ও ভাঙেনি বা ছোঁয়নি সেই অর্থে। এখন কিন্তু সেই ছুঁতে এসেছে বা সামনেও এসেছে, বুঝতে পারছেন তার মানে কতটা ইম্পর্টেন্ট এই সাপোর্ট জোন হিসাবে এই লেভেলগুলো। একটা স্টকের পুরো চারিত্রিক বৈশিষ্ট্য 10 বছরের 20 বছরের বৈশিষ্ট্যে সেটা আসেনি, সুতরাং সেইটা আসছে। হ্যাঁ, ভেঙে কি যেতে পারে? না, ভাঙতেও পারে, কে বলতে পারে। কিন্তু যাই হোক, স্টকটা 15 বছর ধরে যেটা করেনি সেটা এখন তার সামনে এসেছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন ব্যাপারগুলো ভালো। স্টক খারাপ নয়, তবে ওই যে কনসোলিডেশন করতে 1-2 বছর 3 বছর অনেক স্টক সময় নেয়। দীপক নাইট্রাইটও তার উদাহরণ, এশিয়ান পেন্টসও করছে। একসময় এরাও ব্রেকআউট দেবে, আইটিসি আবার ব্রেকআউট দেবে, এইচইউএল আবার ব্রেকআউট দেবে, সবকটা স্টকে ওই ব্রেকআউট আসবে। হ্যাঁ, তখন আজকের দিনে যে স্টকগুলো চলছে সেগুলো হয়তো একটু ব্যাকফুটে চলে যাবে, একটু পিএসইউ ব্যাংকগুলো হয়তো একটু ব্যাকফুটে চলে যাবে, তখন এইগুলো আবার ফ্রন্ট ফুটে চলে আসবে। এরকমভাবে সেক্টর রোটেশন হয়, শেয়ার মার্কেটের এটাই খেলা। ঠিক আছে, তো যাই হোক, আগে থেকে এই দুটো সেক্টর আপনাদের একটু চিনিয়ে দেওয়া রইল, একটু ওয়াচ লিস্টে রাখবেন, একটু অ্যানালিসিস করবেন। আর প্লিজ, যারা সুইং ট্রেডিং ব্যাচে, যেখানে এরকমভাবে আলোচনাগুলো হয়, বেশিরভাগ একটু স্টক নিয়ে, স্টকের পিছনের স্টোরি নিয়ে আলোচনা হয়, তাহলে কি একটু কনফিডেন্সটা বাড়ে আমাদের মনে। সেক্টর নিয়ে আলোচনা হয়, সেক্টরের পিছনের স্টোরিগুলোকে নিয়ে আলোচনা হয়। যদি ওই সুইং ট্রেডিং স্টকের ব্যাচে জয়েন করতে চান, প্লিজ আমার চ্যানেল ভিজিট করে জয়েন বাটন ক্লিক করে এখানে জয়েন করে নেবেন। জয়েন বাটন ক্লিক করলেই ইন্ট্রোডাকশন ভিডিও আছে, সেখানে কি থাকবে সেটা বলে দেওয়া হয়েছে, ভালো লাগলে জয়েন করে নেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।